আজকে আমরা শুরু করব গ্যাসের আচরণ। তো গ্যাসের আচরণ স্টার্ট করার আগে প্রথমে গ্যাসের একটা ফান্ডামেন্টাল ব্যাপার বুঝে রাখি, সেটা হচ্ছে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন হয় না। তো কেন হয় না? তার কারণ গ্যাসের যে অণুগুলো তারা একে অপরের থেকে দূরে থাকে। তো দূরে থাকার জন্য কি হয়, এদের একটা অণু এবং অপর অণুর মধ্যে সবসময় এদের আকর্ষণ বলটা কম থাকে। তো কম থাকে বলে কি হয়, অণুগুলো একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে। আর গ্যাসের এই অণুগুলোর একে অপরের থেকে যে দূরে সরে যাওয়ার যে প্রবণতাটা, এটাকেই বলা হয় গ্যাসের প্রসারণশীলতা। তাহলে একটা গ্যাসের প্রসারণশীলতা বা প্রসারণশীলতা ধর্ম কি? গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুবই কম থাকে, তো যার ফলে অণুগুলো একে অপরের থেকে দূরে সরে যেতে চেষ্টা করে। এই যে প্রবণতাটা, এটাকেই বলা হয় গ্যাসের প্রসারণশীলতা। আর গ্যাসের এই প্রসারণশীলতার জন্যই গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন হয় না। কারণ নির্দিষ্ট আকার থাকতে গেলে গ্যাসের অণুগুলোকে একটা জায়গায় বাউন্ড থাকতে হবে সেই আকারটাকে ধরে রাখার জন্য। কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটাই সম্ভব নয়। তার কারণ অণুগুলো সবসময় প্রসারণশীলতা ধর্মের জন্য একে অপরের থেকে দূরে সরে যেতে চাইছে, দূরে ছড়িয়ে পড়তে চাইছে। সেই জন্য গ্যাস কখনোই একটা কনস্ট্যান্ট আকার বা আয়তন ধরে রাখতে পারে না। সেই গ্যাসকেই আমি যদি কোনো একটা কন্টেনারের মধ্যে আবদ্ধ করে রাখি, কোনো একটা পাত্রের মধ্যে আবদ্ধ করে দিই, গ্যাসটা কি হয়, সেই পাত্র জুড়েই সবসময় থাকে। সেই জন্য সেই পাত্রের যে আয়তন, ইরেসপেক্টিভ অফ সেই পাত্রটা ছোট বা বড়, সেই পাত্রের যে আয়তন, গ্যাসটা পুরো আয়তনটা জুড়েই থাকে। তার কারণ যেহেতু গ্যাসটা ছড়িয়ে পড়তে চায়, তাই গোটা পাত্রেই গ্যাসটা ছড়িয়ে থাকে। তাই পাত্রের আয়তনকেই আমরা গ্যাসের আয়তন হিসেবে ধরে নিই। যেটা আমি বললাম, সাপোজ একটা গ্যাস আছে, তো গ্যাসের এই একটা অণু, এই একটা অণু, এই একটা অণু, এখানে একটা অণু, এখানে একটা অণু। তো অণুগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি এবং তাদের নিজেদের মধ্যে আকর্ষণ বল কম। কম হওয়ার জন্য অণুগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে চাইছে। তো যেটা ছড়িয়ে পড়তে চায় তার কোনো নির্দিষ্ট আকার বা আয়তন হওয়া সম্ভব নয়। আর এদের এই যে ছড়িয়ে পড়ার ধর্মটা, এটাকেই বলা হয় গ্যাসের প্রসারণশীলতা। ঠিক আছে? তো এই গ্যাসের অণু, একটা গ্যাসকে আমি যদি একটা পাত্রের মধ্যে আবদ্ধ করে দিই, মনে করেন এটা একটা পাত্রের মধ্যে আমি একে আবদ্ধ করে দিলাম, অর্থাৎ একটা কন্টেনারে আমি একে কনফাইন করে দিলাম। করলে কি হবে, এই পাত্রের মধ্যেও তো গ্যাসটা চাইবে ছড়িয়ে পড়তে চারপাশে। হ্যাঁ, পাত্রের বাইরে বেরোতে পারবে না, বা পাত্রের ভেতরেই তো চারপাশে ছড়িয়ে পড়বে। তো ছড়িয়ে পড়ার জন্য কি হবে, পাত্রের এই যে দেওয়াল আছে, এই দেওয়ালে অণুগুলো একটা চাপ সৃষ্টি করে। এই দেওয়ালে অণুগুলো একটা চাপ সৃষ্টি করে। এই পাত্রের দেওয়ালে গ্যাসের অণুগুলো যে চাপ সৃষ্টি করে, তাকেই বলা হয় গ্যাসীয় চাপ। তাহলে কি বললাম, একটা আবদ্ধ পাত্রে কোনো গ্যাস রাখলে সেই গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে যে চাপ সৃষ্টি করে, বা গ্যাস পাত্রের দেওয়ালে যে চাপ সৃষ্টি করে, তাকেই বলা হয় গ্যাসীয় চাপ। তো এটা গেল গ্যাসীয় চাপ। এবার গ্যাসীয় চাপে ক্যালকুলেট করবো কিভাবে, অর্থাৎ গ্যাসীয় চাপের একক কি আসবে, ক্যালকুলেশনের পরে আসছি, আগে আসছি এককে। তো চাপ সমান সমান কি জানি, তোমরা তো আগে ক্লাসে পড়ে থাকবে। আর চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বা চাপ ডিনোট করা হয় পি দিয়ে, বল এফ, ক্ষেত্রফল এ। অর্থাৎ পি হচ্ছে প্রেসার, এফ ফোর্স, এ হচ্ছে এরিয়া। তো এখানে এফ এর একক কি, এখানে আমি একক ক্যালকুলেট করব, তাহলে আমাকে চাপের একক অর্থাৎ হবে বলের একক বাই ক্ষেত্রফলের একক। কারণ যেহেতু চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাই চাপের এককও হবে বলের একক বাই ক্ষেত্রফলের একক। তাহলে বলের একক কি, বলের একক নিউটন, আর ক্ষেত্রফল হচ্ছে বর্গমিটার, বা আমরা এখন কি লিখি, মিটার স্কয়ার। কি হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে চাপের একক কি, চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, আর আমরা জানি কি এককের দুটো পদ্ধতি চলে, একটা হচ্ছে এসআই পদ্ধতি আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। এই নিউটন পার মিটার স্কয়ার এটা হচ্ছে সিজিএস প্রসেস, এটা হচ্ছে এসআই প্রসেস।
নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে এসআই ইউনিট। তাহলে এসআই তে যদি নিউটন পার মিটার স্কয়ার হয় তাহলে সিজিএস কি হবে? সিম্পল, সিজিএস হবে ডাইন, কারণ নিউটনের সিজিএস হচ্ছে ডাইন, আর মিটার স্কয়ারটা হয়ে যাবে সেন্টিমিটার স্কয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে সিজিএস। আর একটা তোমরা বলবে পাস্কাল। এই নিউটন পার মিটার স্কয়ার এটাকেই বলা হচ্ছে পাস্কাল। নিউটন পার মিটার স্কয়ার এটাকেই বলা হয় পাস্কাল। তাহলে চাপের একক কি? ভেরি ইজি, চাপের গাণিতিক ফর্মুলা কি? চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে চাপের একক হবে বলের ক্ষেত্রফল, সরি, তাহলে চাপের একক হবে বলের একক বাই ক্ষেত্রফলের একক। বলের একক এসআই পদ্ধতিতে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে মিটার স্কয়ার। চাপের একক হবে বলের একক বাই ক্ষেত্রফলের একক। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? বলের একক এসআই পদ্ধতিতে নিউটন, আর ক্ষেত্রফল এসআই পদ্ধতিতে মিটার স্কয়ার বা বর্গমিটার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার এটা হচ্ছে আমার চাপের একক। এই নিউটন পার মিটার স্কয়ারকেই বলা হয় পাস্কাল। তাহলে সবসময় যদি বলে কখনো, তাহলে কখনো যদি বলে 1 পাস্কাল, 1 পাস্কাল মানে মনে রাখতে হবে 1 নিউটন পার মিটার স্কয়ার, 1 নিউটন পার মিটার স্কয়ার। 1 পাস্কাল মানে 1 নিউটন পার মিটার স্কয়ার। এই নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে এসআই পদ্ধতিতে। আর একটা হয় সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে কি হবে? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, কারণ বলের একক এসআই পদ্ধতিতে নিউটন আর সিজিএস এ ডাইন, তাই নিউটনটা হয়ে গেল ডাইন আর মিটারটা হয় সেন্টিমিটার, কারণ ক্ষেত্রফল যেটা হয় মিটার স্কয়ার আর বর্গ মিটার সেটা সিজিএস পদ্ধতিতে হয়ে যায় বর্গ সেন্টিমিটার, তাই সেন্টিমিটার স্কয়ার। এটা ছাড়াও গ্যাসের আরো একটা চাপ হয়, মানে চাপের আরো একটা একক হয়, and that is called বার বা অ্যাটমসফিয়ারিক প্রেসার বা অ্যাটমসফিয়ার চাপ। এই অ্যাটমসফিয়ার চাপকেই বলা হয় বার, ঠিক আছে? তো এই অ্যাটমসফিয়ার চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার কাকে বলা হয়? এটার বইতেই দেখবে একটা সংজ্ঞা আছে, এটা মুখস্থ করবে, কারণ এটা হয়তো আসতে পারে পরীক্ষায় যে এক অ্যাটমসফিয়ারিক প্রেসার বলতে কি বোঝো বা কিছু, তো তখন তোমাকে উত্তরটা মুখস্থ করে লিখতে হবে। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেন্টিমিটার পারস্যম্বের চাপকে বলা হয় অ্যাটমসফিয়ারিক প্রেসার বা অ্যাটমসফিয়ার চাপ। এই অ্যাটমসফিয়ার চাপেরই একক হচ্ছে বার, ঠিক আছে? আর 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন কেন বললাম? কারণ সেলসিয়াস এবং কেলভিন স্কেল, এই দুটো স্কেলে আমাদের টেম্পারেচারকে মাপা হয়, অর্থাৎ উষ্ণতা মাপা হয়। তাই যেটা 0 ডিগ্রি সেলসিয়াস সেটাই হচ্ছে কেলভিন স্কেলে 273। তাই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আর 273 কেলভিন একই জিনিস। ওকে, 0 ডিগ্রিটাকে কেলভিনে আমি যদি কনভার্ট করি তাহলে ওটা 273 আসে। সেরকমই -273 গেলে, মানে উষ্ণতায় -273 ডিগ্রি সেলসিয়াস গেলে সেটা হয় 0 কেলভিন। তাই 273 কেলভিন মানে হয়ে যায় 0 ডিগ্রি সেলসিয়াস। যাই হোক, দ্যাট ইজ নট আওয়ার লুকআউট রাইট নাও। তাহলে কি বললাম? সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে, সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে বলা হয় অ্যাটমসফিয়ারিক প্রেসার বা অ্যাটমসফিয়ার চাপ। এই অ্যাটমসফিয়ার চাপেরই একক হচ্ছে বার, আর অ্যাটমসফিয়ার চাপকে লেখা হয় এটিএম। ওকে, আর এই অ্যাটমসফিয়ার চাপের মাপ হয় একবার, মানে 1 এটিএম। ওকে, ওয়ান এটিএম অর্থাৎ 1 বার। 1 এটিএম মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে 1 বার ইজ ইকুয়াল টু
10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এই যে বললাম একবার মানে 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, কেন? মানে এটাকে আমি ইচ্ছামতো লিখে দিতে পারি না, ইচ্ছামতো লিখতে পারি না। এর একটা ক্যালকুলেশন আছে, ছোট ক্যালকুলেশন বলে দিচ্ছি। এটা এইমাত্র আমি যেটা বললাম যে অ্যাটমসফিয়ারিক প্রেসার কাকে বলে, যে 45°C, সরি 45° অক্ষাংশে 0°C উষ্ণতায় যেটা বললাম, সেই ভ্যালুগুলোকে এখানে বসালে এটা চলে আসে। ঠিক আছে, তাহলে কি কি বলেছিলাম? 0°C উষ্ণতা হতে হবে, 45° অক্ষাংশ হতে হবে, প্রমাণ অনুবর্ষজ ত্বরণ হতে হবে, আর ওই অবস্থায় 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বলা হয়। তাহলে 1 bar is equal to 76 পারস্তম্ভের চাপ। আচ্ছা, আমি এটা পুরোটা লিখে নিই। তাহলে কি হচ্ছে, গ্যাসের প্রমাণ চাপ এটা হবে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ গুণ পারদের ঘনত্ব গুণ প্রমাণ অভিকর্ষজ ত্বরণ। ওকে, তাহলে কি হচ্ছে, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানে 76 ইন্টু পারদের ঘনত্ব হচ্ছে 13.6, পারদের ঘনত্ব হচ্ছে 13.6, আর প্রমাণ অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 980। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে সব সেন্টিমিটারে নেওয়া হয়েছে, তার কারণ 76টা সেন্টিমিটারে আছে, তাই এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, এখানে সব সিরিজ পদ্ধতিতে হচ্ছে। ওকে, তো এইগুলোকে গুণ করলে আসে 1.013 ইন্টু 10⁶। যেহেতু সব সিরিজ পদ্ধতিতে আছে তাই এটাও হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। সরি, বাংলা লিখতে আমার অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে 1.013 which is near equal to 1 into 10⁶ dyne per centimeter square. So 1 into 10⁶ মানে it is 10⁶ dyne per centimeter square. ওকে, তাহলে গ্যাসের প্রমাণ চাপ হচ্ছে 1 বার, এই প্রমাণ চাপে কিন্তু এটিএম বা অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ ইকুয়াল টু 1 বার, 1 বার ইজ ইকুয়াল টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এটা কি করে হলো সেটাই আমি এখানে ডেমনস্ট্রেট করেছি। ওকে, কিছুই না, ওই সংজ্ঞা থেকেই আসছে যে 45° অক্ষাংশে 76 45° অক্ষাংশে 0°C উষ্ণতায় প্রমাণ অভিকর্ষণের কারণে 76 সেন্টিমিটার যে পারস্তম্ভের চাপ সেটাকেই বলা হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, তো সেই ভ্যালুগুলো বসিয়ে জাস্ট মাল্টিপ্লাই করা, গুণ করে দেওয়া, গুণ করে দিলে এটা বেরিয়ে আসছে। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, গ্যাসের চাপের আরেকটা ফর্মুলা আছে, দ্যাট ইজ গাণিতিক রাশিমালা। ঠিক আছে, আচ্ছা হ্যালো, এটা এখান থেকে
রিমুভ করে দিই। আরেকটা আছে, সেটা হচ্ছে গ্যাসের চাপের রাশিমালা। বা ম্যাথমেটিক্যাল ফর্ম বা গাণিতিক ফর্ম, দ্যাট ইজ P is equal to 1/3 রো সি স্কয়ার। ঠিক আছে, এখানে তোমরা জিজ্ঞেস করবে রো কি, সি কি। পি পি তো প্রেসার, বুঝতে পেরেছো? তো পি হচ্ছে চাপ, রো হচ্ছে ঘনত্ব, আর সি হচ্ছে গ্যাসের অণুগুলির আরএমএস ভেলোসিটি বা আরএমএস বেগ বা আরএমএস গতিবেগ। ঠিক আছে, এখানে তোমরা হয়তো আরএমএস গতিবেগ কি জানবে না, ঘনত্বকে কেন রো দিয়ে লিখলাম সেটাও একটা তোমাদের কাছে না জানারই বিষয়, বাট এটা তোমরা এখন জেনে রাখো যে সি হচ্ছে আরএমএস গতিবেগ আর রো হচ্ছে ঘনত্ব। এটার ক্যালকুলেশন ইজ আ সাবজেক্ট অফ হায়ার স্টাডিজ। কজ এই যে আমরা যে গ্যাসের অণুগুলোর গতিবেগ দেখি, গ্যাসের অণুগুলো অনেক রকমের গতিবেগ হয়। একটা হয় মিন ভেলোসিটি, একটা হয় এভারেজ ভেলোসিটি, একটা হয় আরএমএস ভেলোসিটি, এরকম প্রচুর ভেলোসিটি আছে। ঠিক আছে, তো আমরা যে গতিবেগটা নিয়ে ক্যালকুলেশন করি দ্যাট ইজ আরএমএস ভেলোসিটি হুইচ ইজ রুট মিন স্কয়ার গতিবেগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1/3 রো সি স্কয়ার। গ্যাসের চাপের রাশিমালা কি? 1/3 গ্যাসের চাপের রাশিমালা কি? 1/3 রো সি স্কয়ার। এটাকে বলা হয় 1/3 রো সি স্কয়ার। ঠিক আছে, তো আই হোপ এত অবধি ক্লিয়ার হয়েছে। ওকে, তো এরপর আমি বোঝাবো বয়েলস ল অ্যান্ড চার্লস ল, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, সেখান থেকে তাদের গাণিতিক রাশিমালা এবং সেখান থেকে কি করে আমরা অঙ্কগুলোকে সলভ করবো সেগুলোও আসবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ।